আসসালামু আলাইকুম। দীর্ঘ দিন পর আবার আসলাম। কিছু কথা, কিছু প্রশ্ন মনের ভিতরে আসলো, তাই চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। যদি কারো কাছে ভালো লাগে সুন্দর পরামর্শ দিবেন, যদি কারো কাছে খারাপ লাগে তাও নির্দ্বিধায় ব্যক্ত করবে, নিজেকে সংশোধন করার চেষ্টা করব। প্রসঙ্গ একটা দেশ, বাংলাদেশ। বাংলাদেশটা কিভাবে চলবে? আমরা অতীতে অনেক কথা শুনেছি, যেমন কারো সাথে বৈরিতা নয়, সবার সাথে বন্ধুত্ব। আচ্ছা, এটা কি সম্ভব? এটা তো সম্ভব না। এটা একমাত্র যাদের মেরুদণ্ড নাই তারাই বলতে পারে। কাঁচা ভাষায় যদি একটু বলি, যারা পতিতাবৃত্তি করে তারাই এই কথাগুলো বলতে পারে। রাষ্ট্র কখনো সবার সাথে বন্ধুত্ব করবে আর কারোর সাথে বৈরিতা করবে না, এমনও যেমন কোনো কথা না। আবার সবাইকে শত্রু বানাবে, এমনও কোনো কথা না। আমার রাষ্ট্র আমার, সেটাকে আমি যেভাবে চাইব আমি সেভাবেই পরিচালনা করব। এটাই আমার রাষ্ট্র। আবার একদম যে আমি সবাইকে একদম শত্রু মনে করব, এটাও যেমন কথা না। আবার সবাইকে আমি বন্ধু মনে করব, এটাও কোনো কথা না। রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হবে বাণিজ্যের, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হবে স্বার্থের। যেখানে আমার স্বার্থ আছে আমি সেখানে আছি, যেখানে আমার স্বার্থ নাই সেখানে আমি নাই। সেটা হতে পারে বাণিজ্যিক, সেটা হতে পারে ভৌগোলিক বা ভূ রাজনীতিক, যেমন মনে করেন। কিন্তু আমার স্বার্থটা আগে, সেটাই হলো আমার সবচেয়ে বড় চাওয়া। কাজে এখানে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা, এই কথাটা চলে না। গেল দীর্ঘ হয়ে গেল, দীর্ঘ কিছু দিন যাবৎ, প্রায় 7-8 মাস হয়ে গেল ইউনূস সাহেব ক্ষমতায় আসছেন। অনেকে খুব অসন্তুষ্ট ওনার উপরে, খুবই অসন্তুষ্ট যা দেখতেছি। যেমন ধরেন, প্রথমেই বলতে হয় মাসুদ কামাল সাহেব, আরেকজন দেখলাম উদীয়মান মঞ্জুরুল আলম না কি জানি একটা, মানচিত্র নামে একটা ওয়েব পেজ চালানো নেই, যাই হোক। আরেকটা দেখলাম, আরও এরকম বেশ কিছু লোকজন আছেন যারা ওনারা এখন সব কিছুতেই নেগেটিভ খোঁজেন, সব কিছুতেই নেগেটিভ। পজিটিভ আর কিছু নাই ডক্টর ইউনূসের, সব নেগেটিভ। একটা মাত্র কারণ, সেটা হলো কেন নির্বাচন দিচ্ছে না। আজ থেকে 5-7 বছর আগেও আমি বলেছিলাম যে বর্তমানে যদি, ওই সময় বলেছিলাম যে যদি আজ আওয়ামী লীগ ক্ষমতা থেকে ছেড়ে চলে যায়, এই বাংলাদেশটাকে পুনর্গঠন করতে হলে অন্তত 10 বছর লাগবে। হয়তো অনেকেই আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরুন, আপনার বেতন 30,000 টাকা, আপনার মাসিক খরচ আছে 1,00,000 টাকা। আপনার চরিত্র কি আপনি পাল্টাবেন? না পাল্টাতে পারবেন? যদি আপনি ধর্মে বিশ্বাসী হন, তাহলে আমি বলবো যে ধর্ম যদি ভগবান বলেন আর আল্লাহ বলেন, উনি যদি সার্টিফিকেট ফেরেশতাদের মাধ্যমে পাঠায় দেন, পাঠায় দিয়ে বলেন যে তাকে বলো যে সে সৎ হয়ে যাক, আমি তাকে নির্দ্বিধায় মৃত্যুর পরপরই তাকে আমি বেহেশতে নিয়ে যাব, ওই লোকটা কি সংশোধন হবে? আপনার কি মনে হয়? কারণ ওই লোকের যখন 30,000 টাকা বেতনের জায়গায় 1 লক্ষ টাকা খরচের যোগান দিতে হয়, ওই লোকটা সৎ হওয়ার আর কোনো সুযোগ থাকে না। কারণ সে যদি সৎ হতে হয় তাহলে তাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে, বউ বাচ্চা ফ্যামিলি সবাই থাকে ছেড়ে চলে যাবে, তার স্ট্যাটাস নিচে নিয়ে আসতে হবে, সে বস্তিতে যেয়ে থাকতে হবে। তো সেটা তো একটা মানুষের পক্ষে সাধারণত সম্ভব হয় না। বহুত বড় মানুষ যদি হয়, অতি মানব যদি হয়, তার পক্ষে সম্ভব, আদরে যেটা সম্ভব না। এই যে তার ভিতরে গত 10-12 বছরের ভিতরে
যে তার ভিতরে একটা টাকার চাহিদার জন্ম নিছে, সেটাকে আপনি এত সহজে উঠাতে পারবেন না। কাজেই সে যেখানেই যাক না কেন, সে যেখানে যেই পদেই তাকে আপনি দেন না কেন, তার কিন্তু এখন আগে যদি 1 লাখ টাকা হয়, তার এখন 1.25 লাখ টাকার দরকার, তার এখন 1.5 লাখ টাকার দরকার। তাহলে এই লোকটাকে আপনি কিভাবে নিয়ন্ত্রণে আনবেন? এই লোকটাকে নিয়ন্ত্রণে আনতে হলে আপনি রাতারাতি তাকে কিছু করা সম্ভব না, সময় দিতে হবে। এই পরিস্থিতিটা আপনি দেখেন, শুধু আমি চাকরিজীবীর কথা বললাম তা না, কিন্তু দিনমজুরের কথাই বলেন না, মানব চরিত্রের কথা বলেন না কেন, আমাদের দেশে বর্তমানে যারা এই দেশে যারা বসবাস করতেছি আমরা, আবাল বৃদ্ধ, ছোট ছোট বাচ্চারা, কিশোররা পর্যন্ত সবাই টাকার পিছনে ছুটতেছে, অনেক টাকার পিছনে, সবাই টাকার পিছনে ছুটতেছে। কিভাবে রাতারাতি বড় লোক হওয়া যায়, কয়জন হচ্ছে আমি জানি না, কিন্তু প্রতিযোগিতা চলতেছে। এই প্রতিযোগিতা থেকে মানুষকে বের করতে হলে সেটাকে আপনি মনে করেন এই মনের উপরে চাপ দেওয়া যাবে না, তাকে সিস্টেমেটিক্যালভাবে সরাইতে হবে। আর এই সিস্টেমেটিক্যাল যদি সরাইতে যান, তাহলে সেটা সময়ের ব্যাপার, হুট করে কিছু করা যাবে না। এই যেমন ধরেন গত জুলাই আগস্টে পুলিশ প্রশাসন বলেন, যে কোনো প্রশাসনের লোক বলেন বা যে কোনো সেক্টরের লোক বলেন, তারা কি বর্তমানে ইউনূস সরকারকে পছন্দ করবে? করবে না। কেন করবে না? কারণ হলো তাদের যে বাড়তি ইনকাম, সেটা কিন্তু এখন আর আগের মতো নাই। আগের মতন সেই বাড়তি ইনকামটা এখন আর নাই। কাজেই তারাও এখন ওই ঢিলেমি করে কাজ করছে। যান না, যে কোনো অফিসে যেয়ে দেখেন, কাজ হচ্ছে আর কি, আল্লাহর বাস্তে কাজ হচ্ছে। কারণ তারা আর কাজে আগ্রহী না, কারণ তার তো পয়সা আসতেছে না আগের মতন, তার চাহিদা পূরণ হচ্ছে না। তাহলে কি করবেন? এটার জন্য সময় দিতে হবে। গেল ব্যক্তি চরিত্রের ব্যাপারটা। আসেন রাজনৈতিক চরিত্রের কথা বলি। বিএনপি এই দেশে জিয়াউর রহমানকে পছন্দ করে না, বা জিয়াউর রহমান সম্বন্ধে ভালো উক্তি নাই, খুব কম লোকই পাওয়া যাবে। সে হোক আওয়ামী লীগই করুক না কেন, হাতে গোনা 2-1 আওয়ামী লীগের ছাড়া জিয়াউর রহমানের সবাই প্রশংসাই করে, কারণ ভদ্রলোক সৎ ছিলেন। আর উনার দলই হলো বিএনপি। কিন্তু এখন যারা বিএনপিতে বর্তমানে আছেন, অর্থাৎ বাংলাদেশে যারা বিএনপি চালাচ্ছেন, তাদের উপরে কতটুকু ভরসা করা যায়? হাসিনাকে বিদায় করার কারণটা কি? হাসিনা কি দোষ করছে? আমরা যে হাসিনাকে বিদায় করলাম, তার দোষটা কি ছিল? তার প্রধান দোষ ছিল, আপনি মানেন বা নাই মানেন, তার প্রধান দোষ ছিল অতিরিক্ত ভারত প্রেমিক। চোখ বন্ধ করে ভারতকে সমর্থন করা, চোখ বন্ধ করে ভারতকে সব কিছু দিয়ে দেওয়া, বিনিময়ে তার ক্ষমতায় থাকা। মানুষের কি হলো, দ্রব্যমূল্যের কি হলো, সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না। অর্থাৎ আমরা অঘোষিতভাবে ভারতের একটা করাত রাজ্য হিসাবে পরিচিত ছিলাম। এই যে গত 8 মাস যাবৎ ইন্ডিয়াতে চিকিৎসার জন্য মানুষ যেতে পারতেছে না, এই সবগুলো কি লোক মরে গেছে বাংলাদেশে? তাদের চিকিৎসা হচ্ছে না? আপনি কি বলবেন সব মরে গেল? সব চিকিৎসা এখানেও হচ্ছে এখন, কিন্তু ওই যে কিছুটা সহজলভ্য আর কিছুটা প্রচার প্রচারণায় ইন্ডিয়াতে গেলে ভালো চিকিৎসা হয়। এই যে একটা নেরেট তৈরি করা হলো, মানুষকে বোঝানো হলো, মানুষ পাগল হয়ে গেল। এখন ওই যার কোনো রকমে 50-60 হাজার 1 লাখ টাকা জোগাড় হয়ে গেছে, তার একটু বড় কাশি হয়েছে, চলে যায় ইন্ডিয়াতে যাই চিকিৎসা করে। ঘোরাও হইল, চিকিৎসাও হইল। তো এইভাবে প্রতিটি ক্ষেত্রে আমরা ইন্ডিয়ার উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেলাম। পেঁয়াজ লাগলেও ইন্ডিয়া, চিনি লাগলে ইন্ডিয়া, তেল লাগলে ইন্ডিয়া, অর্থাৎ যা কিছু আছে আমাদের পৃথিবী বলতে ইন্ডিয়া।
একটা গল্প বলি। 1999 সালে আমি ইউক্রেনে ছিলাম, এক বুড়ির বাসায় একটা রুম ভাড়া নেই, মাসে তখন $100 দিতে হতো তাকে আমার। তো আমি যখন তাকে তার বাসায় গেলাম, তখন সে আমাকে জিজ্ঞেস করলো, তুমি কোথা থেকে আসছো? আমি বললাম যে আমি বাংলাদেশ থেকে আসছি। সে বলল, বাংলাদেশ রাশিয়ার কোন দিকে পড়ছে? মানে রাশিয়ার কোন অঞ্চল এটা? আমি তাকে বুঝাতেই পারি নাই, অবশ্য ভদ্রমহিলা একটু বয়স্ক ছিলেন, বুঝাতেই পারি নাই যে বাংলাদেশ একটা আলাদা স্বাধীন রাষ্ট্র। কারণ তার ধ্যান ধারণায় গোটা পৃথিবীটাই হলো সোভিয়েত ইউনিয়ন। এখন ঠিক ওইভাবেই আমাদের মস্তিষ্কে গত 15 বছর যাবৎ এইভাবেই ফালানো হয়েছে যে পৃথিবী বলতেই ভারত, যা কিছু আছে সব ভারতেই আছে, যা কিছু আনতে হবে সব ভারত থেকে আনতে হবে। আর এই ভারতের জন্যই বিশেষ করে ভারত 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 শুনতে শুনতে মানুষ অতিষ্ঠ হয়ে যায়, এবং মানুষকে দমানোর জন্য যেসব কারুকাজ হাসিনা করেন সেগুলো ভারতের সহযোগিতায় হয়, বিধায় মানুষ ভারতের উপরে ক্ষিপ্ত হয়। আচ্ছা, এখন কি ভারত কি আমাদের বন্ধু ছিল? কোনোদিন ছিল? 71-এ ছিল, 47-এ ছিল, কোনোদিনই ভারত বাংলাদেশের বন্ধু ছিল না। যে যাই কথা বলুক, 71 সালেও ভারত আমাদের কোনো বন্ধু ছিল না। পাকিস্তানকে দুর্বল করতে হবে, কাজেই একটা অঞ্চলকে পাকিস্তান থেকে আলাদা করতে পারলে পাকিস্তান দুর্বল হবে। তার সেই স্বার্থের জন্য সে বাংলাদেশকে সাহায্য করছে। তাও কখন করছে? সশরীরে কখন আসছে? আমার যদি ভুল না হয়ে থাকে, মাত্র 15 দিন আগে, স্বাধীনতার 15 দিন আগে তারা সরাসরি বাংলাদেশে কাজ করছে, অর্থাৎ যুদ্ধ করছে, মাত্র 15 ডেজ। আমার যদি ভুল হয় আপনারা সংশোধন করে দেবেন। আচ্ছা, চিন্তা করেন তো, তাহলে আমরা 8.5 মাস ভারত ছাড়া যুদ্ধ করি নাই পাকিস্তানিদের সাথে। তাহলে 15 দিন আগে তাদের আসার কি দরকার ছিল? 15 দিন আগে আসার দরকার এটাই ছিল, তারা যখন নিশ্চিত হলো যে এই জাতিকে আর আটকানো যাবে না, তারা দেশটাকে স্বাধীন করেই ফেলবে, সময় খুব কাছাকাছি চলে নিয়ে আসছে, কাজেই তাদের যে দাদাগিরি দেখানোর জন্য তারা কিছু বিমান টিমান অ্যাটাক করলো। তাও করতো কিনা সন্দেহ, যদি পাকিস্তান ওই দিক থেকে ইন্ডিয়াকে আক্রমণ না করত। যাই হোক, তো কথা হলো যে ইন্ডিয়া তার স্বার্থ দেখছে, আমরাও আমাদের স্বার্থ দেখছি যে আমাদের একজন সাহায্যকারী দরকার, স্বীকৃতি দরকার, সেই জন্য আমরা ইন্ডিয়াকে স্বাগতম জানাইছি। আবার আমরা স্বাধীনতা জয়লাভ করেছি। এখন ইন্ডিয়া তার স্বার্থ দেখছে, আমি আমার স্বার্থ দেখছি। এর মানে এই না যে আমার সারা জীবন ইন্ডিয়ার পিছনে থাকতে হবে, ইন্ডিয়াকে সারা জীবন আমার বন্ধু মনে করতে হবে, ইন্ডিয়া যা বলবে আমাকে তাই শুনতে হবে। আবার দেখুন পাকিস্তানের কথা। পাকিস্তান কি হয়েছে? পাকিস্তান আমরা বলতে 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 বলি দখলদার বাহিনী। আচ্ছা, পাকিস্তান দখলদার বাহিনী কেমনে হলো? 47 সালের আগে, অর্থাৎ যখন ভারত পুরো ভারত ছিল, ভারতবর্ষ ছিল, তখন কি আমরা চিল্লায় চিল্লায় স্লোগান দেই নাই যে মার্কে লেঙ্গে পাকিস্তান, জিকে লেঙ্গে পাকিস্তান? নাকি কায়েদ আজম সাহেব আমাদেরকে জোর করে পাকিস্তান ঢুকাইছে? আমাদের সেই নেতাবর্গরাই কিন্তু পাকিস্তান জিন্দাবাদ বলে চিল্লাইছে, মার্কে লেঙ্গে পাকিস্তান বলছে, জিকে লেঙ্গে পাকিস্তান বলছে, বলে পাকিস্তানের সাথে গেছে। ইতিহাসটা দেখেন না, তাহলে কি দাঁড়ালো? পাকিস্তান, আমরাও পাকিস্তান চাইছিলাম, পরবর্তীতে তাদের আচার ব্যবহার, দূরত্ব,
এবং রাজনৈতিক অস্থিরতার জন্য তাদের সাথে আমরা আলাদা হয়েছি। হতেই পারে, দুই ভাই যেরকম একসাথে থাকে না বাবা মরে যাওয়ার পরে, আলাদা হয় না, আবার যখন স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার পড়ে তখন দুই ভাইও আলাদা হয়, আমরাও আলাদা হয়েছি। এখন বলবেন যে তাহলে 30 লাখ লোক মারা গেল, এই 30 লাখ লোক মারা গেল এটাকে আপনি কিভাবে দেখবেন? প্রথমত হলো আদৌ 30 লাখ মারা গেছে কিনা সেটা আপনাকে খতিয়ে দেখতে হবে। দ্বিতীয়ত হলো পাকিস্তানিরা এই দেশে কাদেরকে মারতে আসছিল? আমরা অনেকেই গল্প জানি, আমরা অনেকেই জানি যে পাকিস্তানিরা লুঙ্গি খুলে খুলে চেক করত যে তার খাতনা আছে কিনা। কি প্রমাণ হয় তাতে? কি প্রমাণ হয় যে ওরা কোনো মুসলমান মারতে আসে নাই? ওরা ওদের মগজ ধুলাই করা হয়েছে এই দেশে কোনো মুসলমান থাকে না, এই দেশে সব হিন্দু থাকে, কাজে তারা হিন্দু মারতে আসছে, বিধর্মী মারতে আসছে। কাজেই যাই হোক, তারপরে আমাদের অনেক লোকজন মারা গেছে, কিন্তু সেই জন্য 30 লাখ না। কারণ 30 লাখ যদি হয়, আমাদের যদি আগের হিসাবে ধরি, তাইলে দেখা যায় যে এক একটা গ্রামে 44.5 জন মানুষ মরতে হয়। আপনার আশেপাশে যে গ্রামগুলো আছে তাতে কি 44.5 জন মানুষ মারা গেছে? মারা যায় নাই। পাকিস্তানের 90 থেকে 95 হাজার প্রশিক্ষিত সৈন্য ছিল। আমাদের মুক্তিযোদ্ধারা কি কয়টা পাকিস্তানি মারতে পারছে? কয়টা পাকিস্তানি মারছে আমাকে বলেন তো দেখি। কয়জন মুক্তিযোদ্ধা ছিল? কিন্তু তারপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন হয়েছে কেন? কারণ তারা তাদের কাঙ্ক্ষিত যে যুদ্ধের কথা সেটা তারা করতে পারে নাই। সেটা তাদের মনস্তাত্ত্বিকভাবেই হোক অথবা অস্ত্রশস্ত্রের কম যোগানেই হোক, তারা কিন্তু তাদের যে যুদ্ধ যেটাকে বলি আমরা সেটা তারা করে নাই। এবার আপনি বলবেন না যে আমি পাকিস্তান প্রেমিক, ভাবতেই পারেন আমি রাজাকার, তাই না? সেখানে রাজাকারের ব্যাপার না, এটা যুক্তির ব্যাপার। আজকে আপনি দেখেন না, কারগিলের কথা ধরেন, মাঝে মাঝে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যে টুকাটুকি যুদ্ধ হয় সেগুলোর কথা আপনি দেখেন, বর্ডারে দেখেন। পাকিস্তান যদি বাংলাদেশিদেরকে মারতেই চাইতো, নিশ্চিহ্ন করার চিন্তা ভাবনা করতো, তাহলে আপনি কারগিলের কথা চিন্তা করেন না। ইন্ডিয়ার যে কারগিলের কথা, কয়জন ছিল ওরা? তো ওরা কি আমাদেরকে আসলে মারার চিন্তা করছিল? ওরকমও কিছু করে নাই। হ্যাঁ, তারপরও আমার যদি একজনও যদি মরে তাহলে সেটা তাদের উপরে দায় চাপাইতে পারি, তার বিচার আমরা করতে পারি। কিন্তু বিচারটা কে করতে দিলেন না? যাকে আমরা মাথার তাজ হিসাবে দেখলাম, শেখ মুজিব সাহেব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি তো বিচারটা করতে দিলেন না। কার স্বার্থে দিলেন না? ইন্ডিয়ার স্বার্থে। কারণ যুদ্ধবন্দি বিনিময়ের জন্য ইন্ডিয়ান কিছু সোলজার পাকিস্তানে আটকা পড়ল, তারা ধরে নিয়ে গেল। সেই বাংলাদেশে কিছু পাকিস্তানি সোলজার আটকা পড়ল, ওদিক থেকে ইন্ডিয়ান সোলজার পাকিস্তান ছেড়ে দিল, এই দিক থেকে বাংলাদেশ থেকে পাকিস্তানি সোলজাররা চলে গেল। জাস্ট ফিনিশ। তার মানে বাংলাদেশের মানুষ মারা গেল, বাংলাদেশ ডিভাইড হইল, কিন্তু বিনিময়ে লাভটা কার হলো? একদিকে পাকিস্তানের আর একদিকে ইন্ডিয়ার। আমরা যা ছিলাম আগে তাই থাকলাম, তাই না? ধন্যবাদ।